মোটামুটি আমার একদিন না খাটলে পরের দিন হাড়িয়ার চুলু পার উঠবে না। তীব্র গরমে সবাই যখন ঘরমুখো তখন ভিন্ন চিত্র কৃষি জমিগুলিতে। মাথার ঘাম পায়ে ফেলে ধান কাটায় ব্যস্ত কৃষকরা। তীব্র এই গরমে যে কোনো সময় আসতে পারে ঝড় ও বৃষ্টি। এতে কষ্টের ফসল যেন পানিতে ভেসে না যায়, এর জন্য পরিশ্রম করছেন তারা। আজ আমরা কথা বলবো স্থানীয় কিছু কৃষকদের সাথে, জানার চেষ্টা করব তাদের লাভ, ক্ষতি, দুঃখ ও কষ্টের কথা। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ আজহারুল মোড়ল। আমি একজন কৃষক। খুব কষ্ট ক্লাস করে আমাদের জমিতেই ধানের ফসল করি। প্রথম থেকে শুরু করে যে কিষানের দাম বা খরচা, এটাই আমাদের ন্যায্য মূল্য। এখন এই যে ধান কাটতেছে 1000 টাকা করে শ্রমিকের মূল্য। এই 1000 টাকা শ্রমিকের মূল্য দিয়ে ধান কেটে তা বিক্রয় ন্যায্য মূল্য আমরা পাই না। যেহেতু আমাদের সামান্য কিছু থাকে, জমিটা পড়ে থাকে, তার জন্য আমরা এই ধানটা করি। এবছর কতটুকু জমিতে ধান করেছেন? আমি এবছর 3 বিঘা জমিতে ধান লাগাইছি। ইনশাল্লাহ ধানের ফসলটা খুবই ভালো। সেটাই তো এই 3 বিঘা জমিতে যে ধানটা করেছেন, এই ধানটার হচ্ছে বাজার মূল্য যেটা বলছিলেন যে বিক্রি করতে গেলে বাজার মূল্য পাচ্ছেন না, খরচ কত পড়ছে পার বিঘাতে? আপনার খরচ কত পড়লো? বিঘাতে অন্তত খরচ পড়ে অনেক, 5-7 হাজার টাকার উপরে। 5-7 হাজার টাকা। সেখানে 1 বিঘাতে আপনি কতটুকু ধান পাচ্ছেন? আমরা 1 বিঘায় জমিতে পাচ্ছি মাত্র 28 থেকে 30 মণ। 28 থেকে 30 মণ ধান পাচ্ছেন। তাতে আপনি মন বিক্রি করতে পারছেন কত? মন আপাতত এখন মন বিক্রি করতেছে আছে 1000-1200। এইটা কি সরকার থেকে কোনো তদারকি টিম এসে কিনে নেয় নাকি মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিনছে? সরকার থেকে কিনে নেয়, তা কিন্তু সেখানে দিতে গেলে আমাদের সে পর্যন্ত আমরা পৌঁছতে পারি নাই। কারণ তারা অনেক ধানটা নিয়ে গেলে নাজেহাল করে, এই ধানটা এই শুকাই নাই, এই নাই, যেহেতু ওদের ওখানে আমরা নেই না। যার জন্য এমনি যারা আছে ভুক্তভোগী যারা কৃষক, তারা আমাদের পরে প্রায় গলায় পড়ায় ধরে কেনার মতন ওরা কেনে, ওদের ইচ্ছে মতন মূল্য দেয়। তার মানে কিছুটা বাধ্য করা হয় যাতে মধ্যস্বত্বভোগীরা এই ধানগুলো কিনতে পারে, এমন কিছু। সেইটাই আমরা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানে বা ওই যে বিএডিসি কেনে এই পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। সার কি ইউজ করছেন এখানে? কি আমাদের প্রাকৃতিক সার নাকি হচ্ছে কৃত্রিম সার ইউজ করছেন? সার হচ্ছে ইউরিয়া, ফসফেট আর পটাশ, এমওপি, এগুলো ব্যবহার করি, আর জৈব সারও ব্যবহার করি। এটাই। তাতে এখানে আপনি বলছিলেন যে খরচ খরচার যে ব্যাপার, হ্যাঁ, তো সেখানে প্রতি বছরই আপনি তো ধান চাষ করছেন? প্রতি বছর ইনশাল্লাহ ধান চাষ করা। কতবার করছেন? আমি আজ প্রায় 20 বছর ধরে। বলছি যে বছরে কয়বার ধান তুলছেন? বছরে মাত্র 2বার ধান। 20 বছর ধরে আপনি যেটা বলছেন 20 বছর ধরে ধান চাষ করছেন, তো এখন থেকে 20 বছর আগের সেই সময় আর এখন 24 সালে এসে এই সময় আসলে পার্থক্যটা কি দেখছেন? পার্থক্যটা অনেক পার্থক্য। কারণ আমরা যখনই 20 বছর আগে যখন আমরা আমাদের বাপদাদারা যেভাবে চাষ করতো, সেই সময় ধান করতো 1 বিঘায় 10 থেকে 12 মণ ধান। 10 থেকে 12 মণের ধান বেশি আমরা পাইতাম না। আর এখন 1 বিঘায় অন্তত 28 থেকে 30 মণ ধান। হাইব্রিড ধান ব্যবহার করি। এটাই আমাদের। তো লাভের অংশে যদি যাওয়া যায়, যে আসলে আপনি সেই 20 বছর আগে যখন 1 বিঘাতে হচ্ছে মাত্র 10 মণ, 12 মণ, 20 মণ ধান উঠতো, তখনকার ধান চাষ করে যে শান্তি ছিল কৃষকের, বা যে লাভের অংশ ছিল, খেয়ে পরে বাঁচার একটা ব্যাপার ছিল, দ্রব্যমূল্যের যে পরিস্থিতি ছিল, এখন 2024 সালে এসে 1 বিঘা জমিতে প্রায় আপনি 70-80 না 30-40 মণ আপনি ধান পাচ্ছেন। সেই ধান পেয়েও কি সেই আগের সেই দ্রব্যমূল্য বা সেই পরিস্থিতিতে সেই শান্তি আছে কিনা? আমার মনে হয় যে না। এটি আমরা আগের যে আমার বাপদাদারা আমরা ছোটবেলা দেখছি যে একটুকি ধান পাতো তাতেই সন্তুষ্ট, তাতেই তাদের সংসার ঠিক মতো চলে যেত। আর এখন এই বর্তমান 24 সালে তার থেকে দ্বিগুণ 4 গুণ ধানের দাম বেশি হলেও, 4 গুণ ফসল বেশি হলেও কিন্তু আমাদের সেই শান্তিটা নাই। আমরা বলি মাছে ভাতে বাঙালি, কিন্তু যদি ভাত যদি উৎপাদন হয় না, মানে চাল যদি এভাবে উৎপাদন কমে যায় বা উৎপাদনে কৃষক ভালো দাম না পায়, দিন দিন আমরা দেখি কৃষক হচ্ছে কাজ ছেড়ে অন্য কাজের দিকে ধাবিত হচ্ছে, বা কৃষি জমিগুলো
আবাদি জমিগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, বিল্ডিং উঠছে বা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, বেশিরভাগ প্লট আকারে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কৃষক কৃষি কাজ করতে পারছে না, আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর মূল কারণ কি মনে করেন আপনি? এর পিছনে মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমার মতে যে যারা ওই যে প্লটিং ব্যবসা বা এটি তাদেরই মানে ব্যবসার অনুখাতে তারা এই যে প্লট করতেছে, বিক্রি করতেছে, এতে আমাদের এই সব জমি। শুধু কি প্লটিং ব্যবসা, পিছে যেমন আছে যে কৃষকের সঠিক দাম না পাওয়া, সারের সহজলভ্যতা না থাকা, ইলেকট্রিসিটি না থাকা, সেচের সমস্যা, তারপরে হচ্ছে ধান ওঠার পরে সেই ধান রক্ষণাবেক্ষণের সমস্যা, এবং সর্বশেষ কৃষক যে কষ্ট করে ঘাম ফেলে যে ধান উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য না পাওয়া, এই বিষয়গুলো কি এর পিছে আছে কিনা? এই বিষয়টা আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যে যাতে আমাদের এই বিষয়টা তারা একটু পর্যবেক্ষণ করে এটা পরিবেশ সৃষ্টি করে, যাতে প্রতি অঞ্চলে যে ধান ক্রয় কেন্দ্র করে যাতে এটা পরিস্থিতি কৃষকের ন্যায্য মূল্য পায়, সেটাই দাবি করব যে সরকার যেন এই পরিস্থিতি নেয়, তাহলে আমাদের একটু কৃষক ঠিক মতো দাঁড়াতে পারবে। আবেদন করা যেতে পারে যে আমার বিক্রি করতে চাই, আমাদের ধান যে আছে আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে চাই, এটাই আমরা চাই আবেদন, এটাই যাতে সরকারিভাবে পাই। এটাই আসলে কৃষক আমরা সেই ছোটোবেলার থেকেই জেনে আসছি, কৃষকই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকেই কাড়া রাখার জন্য আমার পুরো মতে যে সরকারের কৃষকের পরে ন্যায্য মূল্য, তাদের যে অধিকার, তাদের যে ন্যায্য পাওনাটা, এটাই যেন সরকার দিলে তাহলে কৃষকরা শান্তিতেই বসবাস করবে, ফসল উৎপাদন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আর কত বিঘায় ধান চাষ করেছেন এবার? আমি 4.5 বিঘা। 4.5 বিঘাতে কি ধান চাষ করলেন এবার? এটা হচ্ছে 67। ধান তো পেকে গেছে সব? হ্যাঁ পেকে গেছে। কতদিনের ভিতরে ঘরে তোলার চিন্তা করছেন? 4 থেকে 5 দিনের ভিতর ঘরে উঠবে। 4 থেকে 5 দিন। প্রচণ্ড তাপদাহ, প্রচণ্ড গরম, সাধারণ মানুষের জীবন অষ্টগত, নাভিশ্বাস উঠে গেছে। তো এমন অবস্থায় শুধুমাত্র আমার যেটা মনে হয় যারা ধানের সাথে এখন সম্পৃক্ত রয়েছে, একমাত্র তারাই চাচ্ছে যে বৃষ্টি আরও কিছুদিন পরে আসুক। আপনার এই বিষয়ে মন্তব্য কি? এখন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, অবশ্য আল্লাহ এটা যা করবে আমাদের তাই মেনে নেওয়া উচিত। এখন যদি বৃষ্টি হয় তাহলে ধান কি আপনি ঘরে তুলতে পারবেন সব? সেটাও তারপরে, এখনো যে ধান আমার ঘরে উঠবে তারও কোনো আস্থাই নাই আর কি। যদি সে চাই তাহলে উঠবে, না হলে উঠবে না। আচ্ছা, না সেটা অবশ্যই সবই আল্লাহর উপরে। তবে এখন যদি বৃষ্টি হয়, আমরা দেখছি ধান অলরেডি কেটে জমিনে রাখা আছে ধান, এবং এই ধানগুলোই হচ্ছে মারাই হয়ে দেন হচ্ছে আপনার ঘরে উঠবে। তো এই অবস্থায় যদি বৃষ্টি হয়, স্বাভাবিকতই এই জায়গা জমিনগুলো তো পানিতে ভরে যাবে, এবং এই যে পাকা ধানগুলোতে পানি লাগলে এই ধানগুলো কিন্তু আর যতদূর আমরা জানি যে আর ঘরে তোলার অবস্থায় থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি মাঠে যারা ধান কাটার কাজে আছেন তারা প্রচণ্ড ব্যস্ত ধান কাটার এই মৌসুমে, এবং এই প্রচণ্ড গরম উপেক্ষা করেই তারা ধান কাটছে। কতজন জন আপনি নিয়েছেন এবার ধান কাটার জন্য? আমার আজকে দিয়ে 26টা জন চলে। 26 জন কাজ করছে আপনার এই ধান কাটার জন্য। তাদের কোথা থেকে নিয়ে আসছেন? তারা কি এলাকার নাকি বাইরের? আচ্ছা, তো প্রতিদিন আপনার কত টাকা খরচ হচ্ছে তাদের পিছে? প্রতিদিন কোনোদিন 12,000, কোনোদিন 14,000। তাদের পার হেডে আপনার প্রতি জনে কত খরচ হচ্ছে? জন প্রতি একজন 1,000 করে। 1,000 টাকা করে। আজকে 1,000 করে দিচ্ছি, কালকে থেকে 1,050 টাকাও লাগতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বাজার মূল্য। প্রতিদিনের যে বাজার মূল্য, সেই বাজার মূল্যের পরেই হচ্ছে ভিত্তি করে টাকাটা দেওয়া হয়। আচ্ছা, তো কটা থেকে শুরু করছে তারা কাজ? সকাল 7টায় শেষ করে 7টা থেকে 4:30। 7টা থেকে 4:30 পর্যন্ত তারা কাজ করছে। তাতে আপনি এই আপনার 3.5-4 বিঘার ধান তুলতে আরো 3-4 দিন লেগে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো এই প্রতি বিঘাতে আপনার খরচ কত পড়লো ধানে? ধান চাষের শুরু থেকে পর্যন্ত? শুরু থেকে কাইটে আমার টোটাল বাসায় উঠতে ধানে 4.5 বিঘার জায়গায় 1,30,000 টাকা খরচ আছে। 1,30,000 টাকার মতো প্রতি বিঘাতে খরচ? না, প্রতি বিঘাতে না, টোটাল বিঘাতে খরচ পড়েছে প্রায় 30,000 টাকা। ও আচ্ছা, 4 বিঘা বা 3.5, যেটা যতটুকু আপনার জমিতে চাষ করেছেন সেটা হচ্ছে 3,30,000 টাকা খরচ পড়েছে। আচ্ছা,
তো এই যে খরচ আপনার হয়েছে, আরো কিছু খরচ আছে আমরা যেটা জানি যে আরো কিছু খরচ আছে, এটা মাড়াই করে একদম বিক্রি করা পর্যন্ত বেশ কিছু আরো প্রসেস রয়েছে এর ভিতরে। তো এই যে ধান উঠছে, আল্লাহ যদি এই ধানগুলো সঠিকভাবে আপনার ঘরে তোলে, তাতে আপনি কি মনে করছেন, তাতে কি লাভ হবে আপনার? লাভটা এবছরে কিষানের খরচটা বেশি বিধায় লাভটা ওইভাবে হবে না। আচ্ছা, তো লাভ হবে না, তারপরেও আপনারা কেন ধান চাষ করেন? এটা অনেকের, মানে আমরা যতজনের কথা বলে থাকি বা আমরা দেখে থাকি যে আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাছে ভাতে বাঙালি, ভাত বাঙালির খেতে হবে, কিন্তু সেই যেই কৃষক এই ভাত উৎপাদনের জন্য, এই চাল উৎপাদনের জন্য নিজের কপালের ঘাম, গায়ের ঘাম মাটিতে ফেলে ধান চাষ করছে, তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। শুধু যে ন্যায্য মূল্য পাচ্ছে না তা নয়, সাথে সাথে সার, কীটনাশক, তেল, সেচ এর যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ব্যাপারেও তাদের অভিযোগটা অনেক গুরুতর এবং তারা পাচ্ছে না, অনেক ক্ষেত্রেই পাচ্ছে না। তারপরেও আপনারা এই জমিনে খাদ্যশস্য উৎপাদন করার জন্য আপনাদের মাথার ঘাম পায়ে ফেলছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। এর আসলে কারণটা কি? এখন এটা সে বাপ দাদার আমল থেকে করে আসছি, সেইভাবে আর কি করা, মানে এটার থেকে আর বেরোতে পারি না আর কি। আচ্ছা, মানে শখের বশত শখ করে করা, মানে শখ আর একটা দায়িত্ববোধ। আমার যেটা মনে হয় যে পূর্বপুরুষ যে দায়িত্বটা নিয়েছে যে খাদ্যশস্য তৈরি করতে হবে, মানুষের মুখে খাদ্যশস্য পৌঁছানো পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, তাতে লাভ লস যাই হোক, ব্যাপারটা কেমন এরকমই। আচ্ছা আচ্ছা, তাতে আসলে সরকার থেকে বেশ কিছু ব্যবস্থাপনা আছে, যেমন ন্যায্য মূল্যে ধান কেনা, ধানগুলো রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থাপনা করা, সেচ, সার এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে, এই ব্যাপারে সরকার অনেক প্রণোদনা দিয়ে থাকে, অনেক অর্থ এই ব্যাপারে বিনিয়োগ করে থাকে। সেই ধরনের প্রণোদনা বা সেই সাহায্য সহযোগিতা কতটুকু পাচ্ছেন সরকার থেকে? না, সেটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। আচ্ছা, বিশেষ করে ধানটা আমরা ন্যায্য মূল্য পাই না। সেক্ষেত্রে তো ন্যায্য মূল্য কেনার জন্য গভর্নমেন্ট একটা ব্যবস্থা করে দিয়েছে, সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে, তারা কি করছে? তাদের কোনো দেখি না এখানে, তারাও মানে ওইভাবে বিক্রি করতে পারি না, যা শোনা যায় আর কি। তাদের সাথে কি যোগাযোগ করেন বিক্রির আগে? যোগাযোগ করা হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সেইভাবে যারা ধানটা কিছুদিন পরে নেবে আর কি, এরকম দিচ্ছে যে পরে নেবো, আর বা সেইভাবে পরে যে আর পাওয়া যায় না আর কি। মোট কথা হচ্ছে এখানে লোক আছে কিন্তু কাজ নেই। হ্যাঁ, ব্যাপারটি কেমন এরকম। আচ্ছা, তো এই যে আপনার ধান চাষ করা বা ধান চাষ করা শেষ পর্যন্ত বিক্রি করা, সবকিছু মিলিয়ে আপনার সরকারের কাছে কোনো কিছু বলার আছে কিনা, বা সাধারণ জনগণের কিছু বলার আছে কিনা? এখন এই ক্ষেত্রে কি বলার, কিছু বলার নাই। আচ্ছা, তবে সাজেশন যদি থাকে, কোনো একটা সাজেশন যদি থাকে যে ব্যবস্থাপনার যদি এমন হতো বা ব্যবস্থাপনাটা যদি এইভাবে করা যেত, তাহলে হয়তো আমরা যারা রয়েছি বা যারা হচ্ছে প্রান্তিক কৃষক, আপনাদের বিষয়টা হচ্ছে আপনারা যথেষ্ট শিক্ষিত, আপনারা শিক্ষিত হওয়ার পরেও বাপ-দাদার সেই সিলসিলা চালু রাখার জন্য এবং নিজেদের দায়বদ্ধতা থেকে কাজ করছেন, যেমনটা আমি জানি আপনার ব্যাপারে। কিন্তু অনেকে আছেন যাদের রুটি রুজির জায়গাটাই এইটা, যাদের হচ্ছে আসলে এটা করেই জীবন অতিবাহিত করা লাগে, বছরে 3 বার তারা এই করেই ফসলই ফলায়, এবং এই ধানের পরেই তাদের জীবন জীবিকা এবং তাদের হচ্ছে বেড়ে ওঠা, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার সম্পত্তি ধরে রাখা। তো তারা তো আসলে এই জায়গাটা পাচ্ছে না যেটা আপনারা পাচ্ছেন। খুব কষ্ট হয় যে আমাদের নিজের জমি, তাই করে উঠতে কষ্ট হয়। অনেকে বর্গা নিয়ে জমি করছে, তাদের ক্ষেত্রে তো আরেকটা ধান নিয়ে টাকা ধান নিয়ে তারা জমি করছে, বর্গা নিয়ে জমি করছে। এমনও আছে আমরা দেখে থাকি ঋণের টাকা শোধ করতে না পেরে কৃষক তাদের কৃষিকাজ ছেড়ে দিচ্ছে, অন্য পেশায় যাচ্ছে। তো যে খরচটা সেই পরিমাণ আমরা বেনিফিট পাই না এর থেকে। তো সেখানে আপনার আসলে কোনো সাজেশন আছে কিনা যে এই মানুষগুলোর জন্য, যারা আসলেই ভুক্তভোগী, যারা আসলেই সঠিক মূল্যায়নটা পাচ্ছে না, এদের ব্যাপারে আপনার সাজেশনটা কি? আসলে কি কোন কাজটা করলে আসলে এনাদের এই সমস্যাটা আসলে মনে হয় সলভ হতে পারতো? এখন এই যে অবস্থা, এই ক্ষেত্রে মানে যে ধান চাষ করা বোধহয় আমি যে করছি, কিন্তু এগুলো এইভাবে আর করা সম্ভব না, এরকম অবস্থায় আছে। এখন আমাদের খরচটা ওইভাবে
পাবে না, মানে দেশের প্রতিটি কৃষি সেক্টরেই এখন এমন অবস্থা। এবং ধীরে ধীরে যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আমাদের যেই কৃষি প্রধান বাংলাদেশ নাম ছিল এই নামটা থাকবে না। ইতিমধ্যে আমাদের দেশে কিন্তু কৃষি প্রধান দেশটা বলা যাচ্ছে না, কারণ আমাদের দেশে এখন অনেক পেঁয়াজ থেকে শুরু করে অনেক শস্য বাইরের দেশ থেকে আমদানি করা লাগে ভর্তুকি দিয়ে। তাহলে আমরা যে কৃষি প্রধান দেশ যেটা আমরা বলছি, এই দেশে তো আসলে যে মাটি এটা কৃষির জন্য সব থেকে ভালো, কিন্তু কৃষক যদি না বাঁচে তাহলে তো আর কৃষি প্রধান দেশ থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে অদূর ভবিষ্যৎ এটা তো ভালোর দিকে যাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে একটা সাজেশন, যেহেতু আপনারা এই মাঠে আছেন, যে আসলে কি করলে এই সমস্যা থেকে উত্তোলন হতে পারে। যেমন সরকার যে ব্যবস্থাপনাগুলো নিয়েছে এর বাইরেও আরো কি কি ব্যবস্থাপনা নিয়ে যেতে পারতো, বা সরকার অলরেডি যে ব্যবস্থাপনা নিয়েছে এই ব্যবস্থাপনায় আরো কি কি পরিবর্তন আনলে বা ব্যাপারটা আরো কিভাবে করলে আসলেই কাজ হতো আর কি, আমি এটা জানতে চাচ্ছি। সরকার যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করেছে এগুলো কার্যকর করা লাগবে। কার্যকর একটু সমস্যা আছে, পাশাপাশি দেখা যাচ্ছে এরতে আরো কিছু ভর্তুকি বা না দেওয়া পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে কিন্তু কৃষকের হাতে পৌঁছাচ্ছে না। ন্যায্য মূল্যে ধান কেনার ব্যবস্থাপনা গভর্নমেন্ট করেছে কিন্তু কৃষকের দ্বারগোড়ায় যাচ্ছে না। তার মানে কি এখানে মনিটরিং এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদের প্রবলেমটা কি তাদের? হ্যাঁ। তাহলে এই প্রবলেম সলভের জন্য আপনার কোনো মানে কোনো সাজেশন আছে কিনা, যে এই যে যারা মনিটরিং এর সাথে বা এর সাথে যুক্ত আছে তাদের এই সমস্যা সমাধানে কোনো পরামর্শ আছে কিনা? এখন উপরে ঊর্ধ্বতম কর্মকর্তাদের এই ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া উচিত, বা তাদের একটু তদারকি করা উচিত, কোলে যাতে কৃষকের সুস্থ বা ন্যায্য মূল্যটা পায়, বা এদিকে একটু হয় আর কি। ধন্যবাদ আপনাকে। একরামুল কবির, প্রহর টেলিভিশন।